বৌমা, আমি একটু বসি। সারা সকাল কাজ করেছি, পিঠটাও ব্যথা করছে। বসেন, তো কে নিষেধ করেছে? তবে রান্নাঘরের বাসনগুলো ধুয়ে রাখেন আগে, আর দুধটাও ফোটান। একটু পরেই বাবু চলে আসবে। ওকে আবার সময় মতো দুধ না দিলে পরে আর খেতে চাইবে না, তখন কষ্ট করে আমাকেই খেতে হবে। আমি এখন মোবাইলে একটা জরুরি ভিডিও দেখছি। মা, আমি তো এই মাত্র উঠলাম রান্নাঘর থেকে, একটু দম নেই, তারপর না হয় করি। আরে দম তো সারা জীবনই নিচ্ছেন, বয়স হয়েছে, একটু কাজ করলে ক্ষতি কি? আমরা তো আপনার খেয়াল রাখি, আর আপনি তো সারাদিন ঘরেই থাকেন। ঘরে থাকি ঠিক, কিন্তু কাজও তো আমাকেই সব করতে হয়। তুমি তো মোবাইল থেকে মুখই তুলতে চাও না। আপনার তো কাজ করার অভ্যাস, আর মোবাইলটা আমার একমাত্র বিনোদন। আপনি কি চান আমি সারাদিন মন খারাপ করে বসে থাকি? আচ্ছা যাও, তোমার ভিডিও দেখো, আমি কাজ করি। এই যে মা, আমি বাসন ধুয়ে ফেললাম, দুধও ফুটিয়ে রাখলাম। তোমার কাপড়গুলোও ধুতে হবে নাকি? হ্যাঁ, ধুয়ে দিন তো মা। আর হ্যাঁ, আমার প্রিয় শাড়িটা আয়রন করে দিয়েন। আমি তো সময় পাই না, কাল একটু আমার বান্ধবীর বাড়ি যেতে হবে। কি আর করব, তোমার কাজও তো আমাকেই করতে হয়। এ জীবন আর কতদিন এমন চলবে? নিজের ঘরে হয়েও পরের মতো থাকতে হয়। ষাটোর্ধ্ব ফুলবেবী এক বুক কষ্ট চাপা নিয়ে ঘরের দিকে এগিয়ে যেতে থাকে বৌমার শাড়ি আয়রন করার জন্য। এরই মধ্যে তার নাতি বিলু চলে আসে। দাদি, ও দাদি, তোমার কাছে আসি? আয় রে খোকা, আয়। তুই তো একটু আমার শান্তি রে। মা, বিলুকে দুধ দিয়েন তো, আমি তো ব্যস্ত। আচ্ছা মা, দিচ্ছি। দাদি, আমি তো তোমার হাতের দুধ খেতে বেশি ভালোবাসি। মা তো শুধু ফোনে ফোনে থাকে। হ্যাঁ রে, দাদি তোর সব কাজ করবে। তুই তো আমার একমাত্র সান্ত্বনা। তোর দিকে তাকালেই তো আমার সব কষ্ট পানি হয়ে যায় রে। দাদি, তুমি কাঁদছো কেন? না রে সোনা, চোখে ধোঁয়া ঢুকেছে। চল, তোর দুধ খাইয়ে আবার তোর মায়ের শাড়ি আয়রন করা লাগবে। ফুলবেবী দুধ গরম করে বিলুকে দেয়। বিলু দুধ খেতে খেতে দাদির মুখের দিকে তাকিয়ে থাকে, যেন বুঝতে পারছে তার প্রিয় দাদির মনের কষ্ট। বিলুকে দুধ খাইয়ে ফুলবেবী চলে যায় বৌমার শাড়ি আয়রন করতে। শাড়ি আয়রন করতে করতে সে নিজের মনেই কথা বলতে থাকে। এমন তো ছিল না জীবনটা, এক সময় আমারও কত স্বপ্ন ছিল। সেই কি দিনগুলো, তোমার সাথে সারা জীবন সুখে থাকবো, ছেলে মেয়েদের নিয়ে হাসি খুশি ভরা এক সংসার হবে। কিন্তু কি হলো, মরার এক জ্বর হয়ে তুমি চলেই গেলে অল্প বয়সে, আর আমাকে রেখে গেলে এই নরকে। ফুলবেবী মনে মনে নিজের সাথে কথা বলতে বলতে আনমনে হঠাৎ শাড়ি থেকে পোড়া ধোঁয়া উঠতে দেখে। সে চমকে যায়, আয়রনটা দ্রুত তুলে নেয়, কিন্তু ততক্ষণে শাড়ির একটা বড় অংশ পুড়ে গেছে। আহ, কি করলাম, শাড়িটা তো পুড়িয়ে ফেললাম। এখন কি বলবো ওকে? ও তো আমায় গালি দেবে, বলবে আমি কাজেরই অযোগ্য। কি করে বলি যে ওকে? আমার মনটাই যে আর কাজ করে না। যা হয় হবে, গিয়ে বলি ওকে। ফুলবেবী পুড়ে যাওয়ার শাড়ি হাতে নিয়ে ধীরে ধীরে বউয়ের কাছে যায়। বউ তখনও মোবাইলে মগ্ন। মা, আমি আমি একটা ভুল করে ফেলেছি। তোমার শাড়িটা। কি কি হয়েছে? ওই শাড়িটা আয়রন করতে করতে আনমনা হয়ে পড়েছিলাম, একটু ওই একটু পুড়ে গেছে আর কি। কি বলছেন এসব? আমার শাড়িটা পুড়িয়ে ফেলেছেন? আপনি জানেন না এই শাড়িটা কত দামি ছিল? আমার দুলা ভাই বিদেশ থেকে শাড়িটা আমার জন্য পাঠিয়েছিল।
কতবার বলেছি মনোযোগ দিয়ে কাজ করতে, কিন্তু না, সব সময় একটা না একটা ভুল করতেই হবে। আসলে মা, আমি সত্যি খেয়াল করিনি, অন্যমনস্ক হয়ে গেছিলাম তো। অন্যমনস্ক? আপনার কাজের কোনো দাম নেই। কাজের কাজ কিচ্ছু করেন না, শুধু ভুল করতেই জানেন। এই বাড়িতে থাকা আর খাওয়া, এছাড়া আর কোনো কাজই তো ঠিক মতো পারবে না। একটা কাজ দিলে তার পিন্ডি চটকে রাখবে। মা, এমন বলো না, আমি সব কাজই তো করে দেই, ভুলটা সত্যি আমার হয়েছে। একবার নয়, বারবার ভুল করছেন আপনি। এই বাড়িতে আপনি থাকলে আর চলবে না, এখনই চলে যান বলছি। এসব তুমি কি বলছো মা? আমি আমি কোথায় যাব? এই সংসারই তো আমার সংসার ছিল, এখন আর নেই। এটা এখন আমার সংসার, আমি যেটা বলবো সেটাই হবে। আমি কিচ্ছু শুনতে চাই না, আপনি এখন এই বাড়ি থেকে বেরিয়ে যান। দাদি, ও দাদি, তুমি কোথায় যাচ্ছ? থাকবে সোনা চাঁদ আমার, দাদি তোর সঙ্গেই থাকতে চেয়েছিল, কিন্তু দাদির জায়গা নেই এই বাড়িতে। বিলুকে শক্ত করে হাত ধরে রাখে তার মা, আর ফুল বিবি ধীরে ধীরে বাড়ি ছাড়ে, বুক ভরা কষ্ট নিয়ে। বাড়ি থেকে বের হয়ে ফুল বিবি হাঁটতে থাকে, মাথা নিচু করে হাঁটতে হাঁটতে কখন যে সে গভীর জঙ্গলে প্রবেশ করেছে বুঝতেই পারেনি। চারপাশ ঘন গাছপালায় ঢাকা। পথ ভুলে এ আমি কোথায় এলাম? হায় হায়, জীবনের সব পথ ভুলেই তো বসে আছি। আমারই ভুল, তাই না? সবই ভুল, নইলে তো ওরা এত সহজে আমায় দূর করে দিতে পারতো না। আমি কেন এমন করলাম? কেন যে ওর শাড়িটা ঠিক মতো আয়রন করতে পারলাম না? আমার আর বেঁচে থেকে লাভ কি? ওই জঙ্গলে যদি হারিয়ে যাই, হয়তো কারো কোনো খবরও থাকবে না। জঙ্গলের বাতাসে পাতার শব্দ হয়, ফুল বিবি ভয় পায়, কিন্তু তার মনে হয় এই ভয় তার জীবনের চেয়ে বড় কিছু নয়। এতদিন যাদের জন্য বাঁচলাম, তারা কি একবারও ভাবলো আমার কথা? একা একা এত কাজ করেও কেবল গালি আর অপমান পেলাম। আমার কি ছেলেটা বাড়ি ফেরা পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল? না না, পরের মেয়ে বের করে দিয়েছে বলে যে কষ্ট পাচ্ছি, নিজের ছেলে বের করে দিলে হয়তো সহ্য করতে পারতাম না। ফুল বিবি জঙ্গলের মাটিতে বসে নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিল। হঠাৎ তার সামনে কোথা থেকে যেন একটা চকচকে ডিম পড়ে। ডিমটা অদ্ভুতভাবে আলোকিত হয়ে ওঠে। ফুল বিবি বিস্মিত হয়ে ডিমটির দিকে তাকায়। এ কি, জঙ্গলে আবার ডিম এলো কোথা থেকে? ফুল বিবি, কষ্টে ভেঙে পড়ো না, আমি এসেছি তোমার জীবনের দুঃখ ঘোচাতে। কে কে কথা বলছে? এটা এটা কি ডিম, নাকি আমি পাগল হয়ে গেছি? না না, তুমি পাগল হওনি, আমি সত্যি একটা জাদুকরি ডিম। আমি তোমাকে সাহায্য করতে এসেছি। ডিম, তুমি কিভাবে আমায় সাহায্য করবে? তুমি আমাকে এই জঙ্গলের মাটিতে পুঁতে দাও, আমি একটা গাছে পরিণত হব। সেই গাছে প্রতিদিন ডিম ধরবে, তুমি সেগুলো বাজারে বিক্রি করবে, আর সেই টাকায় তোমার জীবন অনায়াসে চলবে। ডিম গাছ, সেটা কি সম্ভব? আমি তো এমন কথা কোনোদিন শুনিনি। যদি বিশ্বাস করো সবই সম্ভব। এই পৃথিবীতে অনেক কিছুই আছে যা তুমি জানো না। তুমি শুধু আমাকে মাটিতে পুঁতে দাও, বাকিটা আমি দেখব। জীবন যখন এমনিতেই শেষের দিকে, তাহলে এটা পরীক্ষা করে দেখতেই বা ক্ষতি কি? আর হ্যাঁ, তোমার তো এই জঙ্গলে কোনো থাকারও ব্যবস্থা নেই, আমি তোমার জন্য এখানে একটা ঘর বানিয়ে দেই। ঘর?
তুমি বানিয়ে দেবে ঘর, সেটা কিভাবে সম্ভব? সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি শুধু আমায় অনুমতি দাও। আচ্ছা, বানাও দেখি তোমার ঘর। সাথে সাথে সেখানে একটি ঘর তৈরি হয়ে যায়। ফুলবেবী তার নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। এই নাও তোমার ঘর, তুমি এখন থেকে এই ঘরেই থাকবে। আর নাও, আমাকে তুলে নাও তো, ঘরের পাশে এক কোণে আমাকে পুঁতে দাও। কাল সকালেই দেখবে আমার থেকে ডিম গাছ বেরিয়ে আসবে। আর হ্যাঁ, নিয়মিত পানি দিতে ভুলো না কিন্তু। ফুলবেবী ডিমটাকে হাতে তুলে নেয়। ডিমটাকে মাটিতে একটা গর্ত খুঁড়ে পুঁতে দেয়। তারপর মাটি সমান করে দেয়। পাশের পুকুর থেকে একটা নারকেলের খোলে করে কিছু পানি এনে মাটিতে ছিটিয়ে দেয়। তারপর ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়ে। সারাদিনের ঘটনায় ক্লান্ত হয়ে ফুলবেবী সাথে সাথে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ফুলবেবীর ঘুম ভেঙে বাহিরে এসে দেখে সেখানে সত্যি সত্যি একটা গাছ জন্মেছে। আমি কি দেখছি? সত্যি সত্যি একটা গাছ গজিয়েছে। কাল রাতে কি আমি স্বপ্ন দেখছিলাম, নাকি এটা বাস্তব? এটা বাস্তব, আমি এখন গাছে পরিণত হয়েছি। ভালো করে দেখো, দু একটা কুঁড়িও ফুটেছে আমার ডালে। বিকালের আগেই দেখবে ডিম ধরেছে। সত্যি যদি গাছে ডিম ধরে, তাহলে আমাকে আর কারো মুখাপেক্ষী হতে হবে না, কারো গালি শুনতে হবে না, নিজেই নিজের জন্য রোজগার করতে পারবো। হ্যাঁ, এখন থেকে সত্যি তুমি নিজের রোজগার নিজেই করতে পারবে। ফুলবেবী আবারও পুকুর থেকে একটা নারকেলের খোলে করে পানি এনে গাছের গোড়ায় দিয়ে দেয়। দুপুর হতে না হতেই ফুলবেবী লক্ষ্য করে গাছে একটা একটা করে বেশ কয়েকটি ডিম ঝুলছে। ডিমগুলো সাধারণ মুরগির ডিমের মতোই দেখতে। হে আল্লাহ, এ তো অবিশ্বাস্য! এতগুলো ডিম গাছে ঝুলছে। ফুলবেবী, আমি কথা রেখেছি। দেখো, তোমার জন্য ডিম ফলিয়েছি। এবার এগুলো ছিঁড়ে নাও দেখি, বাজারে গিয়ে বিক্রি করো। যা টাকা পাবে তা দিয়ে তোমার খাবার কিনে আনো। সত্যি তুমি জাদুকরি গাছ, আমি ভাবতেও পারিনি এমন কিছু হতে পারে। তোমার বিশ্বাস আর ধৈর্যের ফল এটা। এই ডিমগুলো তোমার জীবনের দুঃখ মোছার প্রথম পদক্ষেপ। প্রতিদিন এমন ডিম পাবে, শুধু মনে রেখো গাছের যত্ন নিতে হবে। হ্যাঁ, তা তো নেবই। এবার আমি আমার নিজের জন্য কিছু করতে পারবো, কারো কাছে হাত পাততে হবে না। এই গাছই হবে আমার জীবনের নতুন শক্তি। ফুলবেবী একে একে ডিমগুলো ছিঁড়ে একটা কাপড়ের ঝোলায় রাখে। প্রতিটি ডিম তার মনে নতুন আশার আলো জ্বালায়। ডিমগুলো নিয়ে ফুলবেবী আনন্দে জঙ্গলের পথ ধরে বাজারের দিকে রওনা হয়। গাছ তাকে পেছন থেকে সান্ত্বনা দিয়ে কণ্ঠে বলে, ফুলবেবী, ফিরে আসার পর আমাকে একটু পানি দিয়ে যেও। আমি তোমার সঙ্গে সব সময় থাকবো। আচ্ছা ডিম গাছ, পানি দিয়ে দেবো।